এক্সাম্পল 2 এটা পড়ব। আগে এটার ভাষ্যটা বোঝার চেষ্টা করো। ধরো যে S হচ্ছে আমাদের মূল হিলবার্ট স্পেস H এর একটা নন এমটি সাবসেট। এখানে আমরা সাবস্পেস নিচ্ছি না, S হচ্ছে শুধুই একটা সাবসেট, স্পেসের সাবসেট। তাহলে আমাদেরকে দেখাইতে হবে যে এই যে S ব্র্যাকেট যেই সেটটা হয়, S ব্র্যাকেট মনে আছে তো তোমাদের? S ব্র্যাকেট সেটটা বুঝাইছিলাম গত ক্লাসে। S ব্র্যাকেট দিয়ে আমরা কি বুঝি? S ব্র্যাকেট মনে আছে? এখানে এটার নাম একটু চেঞ্জ করে দিই, S ব্র্যাকেট বলি না, মনে করো যেটাকে কম্বো S নাম দিলাম আর কি আজ থেকে। S এর ভিতরে যারা আছে তাদের এনি টাইপ অফ কম্বিনেশন নিয়ে যে সেটটা হবে সেটা হচ্ছে তোমার এই যে S কম্বো। বুঝাইতে পারছি S ব্র্যাকেট বা S কম্বো আসলে কি মিন করতেছি? বুঝতেছো? S এর ভিতরে, জি স্যার বুঝতেছি। S এর ভিতরে যেসব ভেক্টর আছে, হয়তো মনে করো একটা ভেক্টর বা 5টা ভেক্টর আছে বা কথার কথা 10টা ভেক্টর আছে। এখন এই ভেক্টরগুলো নিয়ে যত ধরনের কম্বিনেশন হওয়া পসিবল, ভেক্টরের কম্বিনেশন নিলে সেগুলো তো ভেক্টর হবে নাকি? দেখো না বুঝলে কোশ্চেন করো। অনেকে আছে ক্লাসে, তোমরা প্লিজ কোনো সারা শব্দ করো না। অনলাইন ক্লাসেও চুপ করে বসে থাকো, অফলাইন ক্লাসে এগুলো কিছু গল্প করে। যেটা বুঝাইতে চাচ্ছি যে ধরো S এর মধ্যে 10টা ভেক্টর আছে। এখন এই 10টা ভেক্টরের যত রকম কম্বিনেশন হওয়া পসিবল সেগুলো তো অন্যান্য ভেক্টর আসবে নাকি? হ্যাঁ, ইনক্লুডিং ওই 10টাও কিন্তু আসবে। তাহলে S এর মধ্যে যে ভেক্টরগুলো আছে তাদের যত ধরনের কম্বিনেশন পসিবল সবাইকে নিয়ে যে সেটটা হয় সেটা হচ্ছে S কম্বো বা S ব্র্যাকেট, যেটা গত ক্লাসে বলেছিলাম। তাহলে S কম্বো বুঝতে পারছো কি বলছি? কি বুঝাইতে পারছি? S কম্বো বুঝছো জিনিস? জি স্যার। বাকিদের কি অবস্থা? বাকিদের কি অবস্থা বুঝতে পারছো? অন্য কেউ নাকি লেকচার শুনি না? শুনতেছো? বাকিরা শুনতেছো? জি স্যার। স্যার এখানে যে এটা তো শুধুমাত্র যে S এর উপর বার নাই, বার যখন বার মানে বার থাকবে তখন এখানে বার অন্য জিনিস, সেটা পরে আসতেছে। আগে S কম্বো বুঝো আর কি। জি স্যার, এটা বুঝতে পারছি। এটার ভিতরে যত রকম ভেক্টর কি বলে সাজানো সম্ভব সেটাই। আচ্ছা, তাহলে মনে করো যদি S এর মধ্যে একটা ভেক্টর নিলাম 1 0 0, শুধু একটা ভেক্টরই আছে। R3 এর একটা সাবসেট না এটা? S R3 এর একটা সাবসেট তো নাকি? আমি শুধু একটা ভেক্টর নিলাম 1 0 0, R3 এর একটা ভেক্টর নিয়ে একটা সেট বানাইলাম। তাহলে এবার বলো তো S ব্র্যাকেট বা S কম্বো কি হবে? তা আবার একটু কোশ্চেনটা। S এর মধ্যে একটা ভেক্টরই আছে, জি 1 0 0। তাহলে এবার বলো S কম্বো কি হবে? 1 হবে নাকি? কি বুঝাইলাম আর কি বুঝলা? বললাম যে S এর মধ্যে যারা আছে তাদের যে কোনো ধরনের কম্বিনেশন মাল্টিপল হতে পারে। স্যার কম্বিনেশন তো স্যার শুধুমাত্র একটা হবে স্যার। কি আসবে একভাবে S এর যেই একটা মাত্র ভেক্টর আছে তার যত টাইপ কম্বিনেশন পসিবল সেটা অ্যাকচুয়ালি কি হবে? সে সেট হিসেবে ফার্স্ট ডাইমেনশন। তাহলে 1 0 0 0 1 0 0 0 1। তুমি পরেরটা যে বললা যে 0 0 1, এটা জানি না, একটু ক্লিয়ার না এটা কই থেকে পাইবা? কি হিসাবে এটা বললা? এটা উত্তর দাও আমাকে। বললা যে 0 1 0 পাইবা, 0 0 1 এটা এগুলো কোথা থেকে আসবে? মানে তোমার অরিজিন কোথায়? মানে অরিজিন বলতে উৎস বুঝাচ্ছি। কোথা থেকে পাচ্ছ তুমি? স্যার পয়েন্ট।
R3 বললেন না 100 আমি এটাকে সাজাইলাম তোমাকে- স্যার তিন ভাবে তিনটা ইয়া নিয়ে। তোমাকে তুমি যে ডেফিনিশন বুঝতেছো না, কি প্রশ্ন করতেছি সেটাও বুঝতেছো না। যদি তোমরা মানে এরকম ডাম্বের মতো আচরণ করো, মানে মাঝে মধ্যে মেজাজ খুব গরম হয়ে যায়। আমি বলছি এস এর মধ্যে একটাই ভেক্টর আছে 1 0 0, এই একটা ভেক্টরই এস এর মধ্যে আছে। এখন তাহলে এস কম্বো কি হবে? মানে এই একটা ভেক্টরই যত টাইপ কম্বিনেশন পসিবল সেগুলো নিয়ে যে সেটটা হবে, সেই সেটটার চেহারাটা কেমন হবে বা সেই চেহারাটার বৈশিষ্ট্য কি হবে? বুঝতেছো? কোশ্চেন বুঝতে পারছো? আগে কোশ্চেন বুঝো কি বলছি। কি কোশ্চেন বুঝতে পারছো? কোশ্চেন বুঝলে না তুমি উত্তরের দিকে যাবা, আগে কোশ্চেন বোঝার চেষ্টা করো কোশ্চেন কি বলছি আমি। স্যার কোশ্চেন বুঝছে, এখন আনসার কিরকম তা হবে? আনসার আমি তো ডেফিনেশন বলেই দিলাম, এনি টাইপ অফ কম্বিনেশন নিলে তুমি এস কম্বো পাবা। তা আমি যদি 1 0 0 2 গুণ করি তাহলে ভেক্টর আসবে 2 0 0। যদি √2 দিয়ে গুণ করি তাহলে ভেক্টর হবে √2 0 0, নাকি? যদি -5 দিয়ে গুণ করি তাহলে ভেক্টরটা হবে -5 0 0। যদি 0 আচ্ছা, দিয়ে আচ্ছা। গুণ করি তাহলে জিনিসটা কি হবে? 0 0 0, মূল বিন্দুটা হবে। এখন এই সবগুলা এরকম যতভাবে পসিবল হচ্ছে সবগুলো ভেক্টরকে কম্বাইনলি চিন্তা করলে সেই সেটটা কি সেট হবে সেটা চিন্তা করো। এখন সেই সেটটা কি সেট হবে বলো? বলতে পারতেছেন? আরেবারও সেটা এক্স অ্যাক্সিস মূল বিন্দুগামী একটা সরলরেখা হবে এস অ্যাক্সিস। এই জিনিসগুলা মাথায় নিতে পারতেছো না? কি যে পড়াইতেছে এতদিন ধরে আল্লাহ মাহবুব জানে। কি উত্তর বুঝছো? যেটা প্রশ্ন করলাম আমি উত্তর দিতে হইলো আমাকে, এর থেকে মানে দুর্ভাগ্যের কিছু নাই। এটা সিম্পল একটা বেসিক কোশ্চেন, এমসিকিউ টাইপ কোশ্চেন দিছি তোমাদেরকে। জি স্যার, কি বুঝছো? জিনিসটা বুঝছো? জি স্যার বুঝতে পেরেছি। এখন যদি আমি আরেকটা মনে করো এস এর মধ্যে এখন দুইটা ভেক্টর আছে, একটা হচ্ছে 1 0 0 আর একটা হচ্ছে -3 0 0। এটা হচ্ছে এখন এস। এস এর মধ্যে জাস্ট দুইটা ভেক্টরই আছে, একটা হচ্ছে 1 0 0 আর একটা হচ্ছে -3 0 0। এবার বলো এস কম্বো কি হবে? স্যার এটাও স্যার ওই যে এক্স অক্ষ বরাবর সরলরেখা হবে স্যার। কি বাকিরা কি ওর সাথে এগ্রি করো? হ্যাঁ স্যার, দুটাতেই তো এক্স এর মধ্যে মানে মান আছে, বাকিগুলোতে 0 0। ওই কোথায় জিরো আছে কোথায় জিরো না আছে তোমরা ফোকাস অন্যদিকে, ওই দিকে নিয়ে যাচ্ছ। এখানে ভেক্টর দুইটা সহজ বলে এই জিনিসটা তোমরা পার পেয়ে যেতেছো, কিন্তু ভেক্টর অন্যরকম দিলে তোমরা এরকম পার পাবা না আর কি। যাই হোক, স্যার, কিন্তু এটা হলো স্যার এটার কম্বিনেশনটা স্যার এখানে থেকে যাচ্ছে স্যার এটা। হ্যাঁ ওই ওই মূল জায়গায় ফোকাস করো সব সময়। জিরো জি স্যার কম্বিনেশন। আমি যেই দুইটা ভেক্টর দিলাম এই দুইটা ভেক্টরের যত কম্বিনেশন আমি নেই সেটা কিন্তু এক্স অ্যাক্সিসের উপরই একটা পয়েন্ট আসবে। জি স্যার। কি বুঝতে পারছো? জি স্যার, এখন বুঝতে পেরেছি। কি বুঝছো? জি তো এখন আরো কঠিন এক্সাম্পল দেওয়ার মতো মানে খুঁজে পাওয়া যাচ্ছে না আর কি, যে তাহলে বোঝা যেত। কারণ জিনিসগুলো আমাদের ওই বাস্তব ইমাজিনেশন তো আর3 বাইরে আমরা চিন্তা করতে পারি না। হ্যাঁ, এজন্য ওইভাবে কোশ্চেনটাও করতে পারতেছি না। কোশ্চেন করলে যেগুলো একটু চালাক পোলাপান এরা বুঝে ফেলবে আসলে আমি কোন জায়গায় হিট করতেছি আর কি, মানে কোশ্চেনের প্যাচটা কোথায় দিচ্ছি। তো এবার মনে করো দুইটা ভেক্টর দিলাম, একটা হচ্ছে 2 0 0 আর একটা মনে করো 0 3 0। বুঝো ভেক্টর দুইটাকে খেয়াল করো, 2 0 0 আর একটা ভেক্টর হচ্ছে 0 3 0। এখন তাহলে এস কম্বো কি হবে? স্যার, এখন তো কম্বিনেশন এক্স অক্ষ হবে, ওয়াই অক্ষ হবে। ভালো মতো চিন্তা করে বলো। স্যার শুধুমাত্র স্যার এক্স অক্ষ হবে স্যার। 2 0 0 আর একটা হচ্ছে 0 3 0। তাহলে এস কম্বো কি হবে? শুধুমাত্র এক্স অক্ষ বরাবর স্যার ওটা তো ওয়াই অক্ষ আছেই, তো ওইটার সাথে আমি যত রকম ভাবে গুণ করি, লাইক স্যার 3 0 গুণ করলাম বা -2 এর সাথে 3 গুণ করলাম, তাহলে ওটার অক্ষ মানে ওয়াই অক্ষ তো কখনো ভ্যানিশ, মানে একবার হইলো আরেকবার ভ্যানিশ হবে না। তো এমন ভাবে কম্বিনেশন করলাম, কোনো না কোনো সময় তো স্যার ওয়াই অক্ষ থাকবেই। দেন দুইটার কম্বিনেশন করলে এক্স অক্ষ ওয়াই অক্ষ দুইটাই আসবে। আমরা কম্বিনেশন তো অন্য জিনিসে ফোকাস করতেছি না। ধরো আমি 2 0 0 পয়েন্ট আর 3 0 0 সরি 0 3 0 যোগ করলাম। হ্যাঁ, তখন পয়েন্ট তখন নতুন ভেক্টরটা কি হবে?
স্যার 200 আর কোনটা বলেন 030? হ্যাঁ, এখন এই দুইটা হ্যাঁ, তাহলে যোগ করলাম। 230 আসবে। তো এটা কোন কি ধরনের পয়েন্ট, মানে এটা কোথায় অবস্থান কোথায়? সেটা কার, এটা তো মানে স্পেসিফিক কার সমান্তরাল এটা? না, এটা R2 তে স্যার। এটা R2 এর, R2 বলতে XY প্লেন যেটা আর কি। হ্যাঁ হ্যাঁ, XY প্লেনে হবে, হ্যাঁ সেটা। তো এটাই তো বুঝাইতে চাচ্ছি, এতক্ষণ ধরে বুঝতেছো না? হ্যাঁ, স্যার ওইটাই তো আমি স্যার মানে বলতে মানে তোমরা বুঝায় বলতে পারি বলো না আর কেন কি, যে XY X দুইটাই axis, আসা মানে Y R2 axis? প্লেন আর কি। X অ্যাক্সিস এক জিনিস, Y অ্যাক্সিস আরেক জিনিস, দুইটার যোগফল আরেক জিনিস, আর XY প্লেন আরেক জিনিস। তোমাকে ক্লিয়ার কাট উত্তর বলতে হবে। এই দুইটা ভেক্টরের এনি টাইপ অফ কম্বিনেশন নিলে যেটা হবে সেটা অ্যাকচুয়ালি XY প্লেন। XY প্লেন, যেটাকে আমরা জি। R2 বলি, নাকি R3 একটা সাবস্পেস। তো জি স্যার। এখন এই যে খেয়াল করো, S এর মধ্যে যারা আছে তাদের যত টাইপ কম্বিনেশন পসিবল সেই সেটটাকে বলতেছি আমরা S কম্বো। ঠিক আছে? জি। তাহলে যে ওরা বললো যে the set S combo of all combinations of vectors in S, ওইটাই মুখে বললাম, is dense in H, মানে S combo H এর মধ্যে ডেন্স হওয়া মানে S এর সাথে পারপেন্ডিকুলার ভেক্টর 0 ছাড়া আর কেউ নাই। কথাটা বোঝার চেষ্টা করো। এবং মানে এখানে যেটা এই যে এই জায়গাটা খেয়াল করো, শর্টকাট লিখছি আর কি। যদি S কম্বোর যে সেটটা হয় সেটা H এর মধ্যে ডেন্স হয়, ডেন্স আবার বুঝাইতে হবে, বুঝতে পারতেছি, আগে বুঝে নাও কথা। স্যার ডেন্স তো আমরা স্যার টপোলজিতে পড়ছিলাম কোন একটা মানে ডিরাইভ সেট যদি তার মূল সেটের সমান হয়, মানে A ডিরাইভ সেট ইকুয়াল টু X। কথা থামো, তোমরা ওই যে মূল ডেফিনিশনে না গিয়ে ওই করোলারি টাইপ ডেফিনিশনে জাম্প করো কেন? ডেন্স মানে আগে তোমার ওই বুঝতে হবে, সেটা হচ্ছে ডেন্স কিনা সেটা টেস্ট করার একটা উপায়, বা এটা হচ্ছে সেকেন্ডারি একটা মেথড। যে কোনো একটা সেটের ডিরাইভ সেট বা ক্লোজার যদি মূল সেটের সমান হয় তখন সেটাকে বলে ডেন্স এভরিহোয়ার, অথবা ওই সেটের মধ্যে ডেন্স, ব্যাপারটা এরকম। হ্যাঁ, তো ডেন্স জি। বলতে কি বোঝায় সেই জিনিসটা তো তোমাকে আগে মাথায় রাখতে হবে। এগুলো বুঝাইছি তোমাদের ক্লাসে 2 দিন বুঝাইছি ডেন্স ব্যাপারটা কি। একটা এক্সাম্পল সবসময় আমি দেই যে মূলদ সংখ্যার সেট কিউ, এটা আর এর মধ্যে ডেন্স। হ্যাঁ, এখন তুমি তো টেস্ট করে এমনি বের করে ফেলবা যে কিউ এর উপরে আমি ক্লোজার সাইন দিলাম, ডিরাইভ সেট বাইর করলাম, যদি আর এর সমান হয় তাহলে এটা ডেন্স প্রমাণিত হয়ে গেল। ব্যাপারটা তুমি ভাবতেছো ওইটা তো তোমার অঙ্ক করার জন্য দিছি, বা অঙ্ক করার জন্য তুমি এটা টেস্ট করবা, ঠিক আছে, কিন্তু ডেন্স মানে কি জিনিসটা বুঝতে হবে। আমি যে যখন কথা একজন কেউ বললো যে মূলদ সংখ্যার সেট আর এর মধ্যে ডেন্স, তখন এই কথাটা দ্বারা কি বুঝবা তুমি সেটা আগে বলো, তাহলে বুঝবে তুমি ডেন্স বুঝো। আমি কিন্তু এর আগেও 2 ক্লাসে বুঝাইছি এসব জিনিস, বহু সময় নিয়ে বুঝাইছি, আবার এগুলো রিপিট করতেছি যে এই উদাহরণটা আমাকে বুঝাও, মূলদ সংখ্যার সেট আর এর মধ্যে ডেন্স, এই কথা দ্বারা তুমি কি বুঝে নিবা সেটা বলো আমাকে। ওই ডিরাইভ সেটের কথা যাবা না, আগে নিষেধ করে দিছি, ওগুলো পরের কথা, ওগুলো হচ্ছে পরের জিনিস। বলো, মূলদ সংখ্যার সেট আর এর মধ্যে ডেন্স, ডেন্স শব্দের বাংলা কি সেটা আগে খেয়াল করো, বুঝতে পারবা, বেসিকটা বুঝতে পারবা। ডেন্স মানে কি? ডেন্স মানে কি? আমরা যখন স্যার গভীরতা বা এরকম না রে বাবা, বুঝাই আমরা। ওইটা না। স্যার ডেন্স মানে ঘনত্ব স্যার। ঘনত্ব ওই সেন্সে না, এটা হচ্ছে পরিব্যাপ্ত। ডেন্স পরিব্যাপ্ত, ঠিক আছে? ও তার মানে ওই সেটের ভিতর আছে এরকম বুঝায়। পরিব্যাপ্ত হয়ে আছে, তো তোমাকে বুঝতে হবে জিনিসটা, পার্থক্য বুঝতে হবে। যে তোমার মনে করো তুমি যে রুমে এখন এক্সিস্ট করো, বসে আছো, এই রুমে বাতাস আছে না? তো এই রুমের প্রত্যেকটা জায়গায় জায়গায় বাতাস আছে কিনা? নাকি এমন আছে যে এক জায়গায় বাতাস আছে আর এক জায়গায় নাই, মানে বাতাসে অণু বলতেছি আর কি, এরকম ব্যাপারটা কি এরকম পসিবল? না স্যার, পসিবল না। আচ্ছা, এখন আরেকটু ডিপে ওই বাতাসের উদাহরণটা দিলাম। মনে করো তোমার রুমে তো কিছু ধূলিকণা উঠতেছে না,
ধূলিকণাও তো আছে, ধুলাও তো আছে, তাই না? এখন ধুলার যে ওটা যে জায়গা নিয়ে আছে ওখানে তো কোনো বাতাসের অণু এক্সিস্ট করা পসিবল না, কারণ একই জায়গায় তো দুই অণু থাকতে পারবে না। কথা কি ক্লিয়ার? জি স্যার। তাহলে এই উদাহরণ দিয়ে তুমি ডেন্স বুঝবা যে তোমার রুমের মধ্যে বাতাস ডেন্স হয়ে আছে, এর অর্থ এটা না যে তোমার রুমের প্রত্যেকটা পয়েন্টে বাতাস আছে, এটা মিন করে না। কিন্তু কি মিন করে সেটা তোমাকে বুঝতে হবে, কারণ আগেই বলছি তোমার রুমের মধ্যে কিন্তু এই স্পেস ফাঁকা জায়গার মধ্যে কিন্তু ধুলাবালিও আছে। কিন্তু মনে করো যেই পয়েন্টে একটা ধুলার কণা আছে বা অণু আছে তার আশপাশে কিন্তু বাতাস আছেই আছে, এটা গ্যারান্টিড কিনা খেয়াল করে দেখো। জি। কি বাকিরা বুঝতে পারতেছো কি বলতেছি? তো আমরা যখন বলতেছি যে মূলদ সংখ্যার সেটটা আর এর মধ্যে ডেন্স, তার মানে হচ্ছে আমি আর এর মধ্যে থেকে যদি কাউকে চুজ করি, কোনো একটা জায়গা লোকেট করি, কোনো একটা পয়েন্ট লোকেট করি, কোনো একটা সংখ্যা লোকেট করি, হয় সেটা মূলদ সংখ্যা হবে অথবা তার আশপাশে অনেক মূলদ সংখ্যায় গিজ গিজ করতে থাকবে। কথা বুঝাইতে জি, স্যার। পারছি? জি স্যার, বুঝতে পেরেছি। কথা কি বুঝছো? বাকিরা বুঝছো? আমার যে কথাটা বললাম সেটা তুমি এখন একটু মাথা ইমাজিন করে চিন্তা করো যে আমি যে কোনো বাস্তব সংখ্যা চুজ করি, হয় সেটা মূলদ সংখ্যা হবে অথবা ওই সংখ্যাটার আশপাশে অনেক অনেক মূলদ সংখ্যা গিজগিজ করতে থাকবে, মানে তার পাশে এসে জড়ো হয়ে আছে। এরকম পরিস্থিতি থেকে আসলে এরকম ইয়েস অর নো? জি স্যার, এরকম তো এরকমই তো স্যার। কি বুঝছো? জি স্যার। তাহলে এটাই হচ্ছে তোমার এভরিহোয়ার ডেন্সের মূল বিষয়, যে সব জায়গায় পরিব্যাপ্ত হয়ে আছে, তোমার রুমের সব জায়গায় বাতাস আছে। এটা মানে হচ্ছে তুমি যদি কোনো একটা পয়েন্ট লোকেট করো সেখানে তুমি বাতাসের অণু পাবা, আর সেটা যদি বাতাসের অণু না হয় তার আশপাশে অনেক অনেক বাতাসের অণু জড় অবস্থায় তুমি পাবা। বুঝা গেছে? উদাহরণ, বাস্তব উদাহরণ দিয়ে বুঝাই দিলাম। বুঝছো? ক্লিয়ার হ্যাঁ? স্যার। বুঝছো যে আমরা যদি এখন বলি যে হিউম্যান বডি, আমাদের বডিতে ভিতরে ইন্টারনাল কথা বলতেছি আর কি, যে আমাদের ত্বকের নিচে আমাদের বডিতে পানির সেট হচ্ছে ডেন্স। কথাটা বুঝতে পারছো কিনা? জি স্যার, সবকিছুই মানে পানি থাকবে, আদারওয়াইজ পানি বাদে মানে যদি মানে অন্য এর আশেপাশেও পানি, কারণ আমাদের স্যার 70 থেকে 80%ই পানি আমাদের শরীরে। হ্যাঁ, ওই 80% না 30% কিন্তু পানি না, কিন্তু ওই 30% যাদেরকে তুমি লোকেট করতেছো তাদের আশেপাশেও পানি আছে। তার আশপাশে পানি আছেই আছে। এখন ম্যাথমেটিক্যালি আশপাশে জিনিসটা কিন্তু খুব সাবধানে চিন্তা করতে। আশপাশ বলতে যে সেটা যতই ছোট আশপাশ হোক না কেন, যতই ক্ষুদ্র পরিসরে হোক না কেন, ওই যে যেটাই আমি বলছি যে তুমি একটা পয়েন্ট চুজ করলা, ধরো 0.5, এটা একটা মূলদ সংখ্যা না? কথার কথা, এটা তো মূলদ সংখ্যা, এটা তুমি প্রথমে মূলদ সংখ্যা পেয়ে গেলা। আচ্ছা ধরো তুমি √2 চুজ করলা, এটা তো মূলদ না, কিন্তু √2 এর আশপাশে অলওয়েজ অনেক অনেক মূলদ সংখ্যা আছে কিনা, এই আশপাশ যতই ছোট বানাও তুমি, পরিসর যতই ক্ষুদ্র বানাও, খেয়াল করে দেখো, যতই ক্ষুদ্র পরিসরে চিন্তা করো সেই পরিসরের মধ্যে কিন্তু মূলদ সংখ্যা অনেক অনেক থাকবে। কথা ক্লিয়ার কিনা? জি স্যার। কি বাকিরা বুঝছো? ডেন্স সেট বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এই কথাটাকে একটু অন্যভাবে বুঝো। এই যে আমরা বলতেছি জমা হচ্ছে, আশপাশে অনেককে পাওয়া যাচ্ছে, যার আশপাশে জমা হয়, যার আশপাশে পাওয়া যায়, যার পাশে পাওয়া যাচ্ছে তাকে বলা হয় লিমিট পয়েন্ট। এটা হচ্ছে লিমিট পয়েন্টের ডেফিনেশন, অ্যাকুমুলেশন পয়েন্ট, লিমিট পয়েন্ট। বুঝতে পারছো কি বলছি? জি। তাহলে একটা সেটের নিজস্ব পয়েন্ট আর তার লিমিট পয়েন্ট, এই দুইটা মিলিয়ে যে সেট হয় সেটাকে বলে ওই সেটের ক্লোজার। ক্লোজার বুঝছো? একটা সেটের নিজের পয়েন্ট, নিজের মধ্যকার পয়েন্ট, ইন্টেরিয়র পয়েন্ট না, কিন্তু ইন্টেরিয়র পয়েন্টের ডেফিনেশন অন্যরকম। বলতেছি নিজের মধ্যে নিজের মেম্বার, একটা সেটের নিজের মেম্বার হিসেবে যারা আছে এবং মেম্বারদের সাপেক্ষে যারা লিমিট পয়েন্ট আছে, এই দুই ধরনের পয়েন্টকে একসাথে মিলাইলে যে সেট হবে সেটাকে বলে ওই সেটের ক্লোজার। ক্লোজার কি বুঝতে পারছো?
স্যার ক্লোজার আর ডিরাইভ সেট তো এক জিনিস না একই মনে হয়। না, ডিরাইভ সেটের মধ্যে একটু পার্থক্য আছে মনে হয়, তবে স্যার ডিরাইভ সেটে তো যে পয়েন্টগুলো সবসময় যে সেটের লিমিট পয়েন্ট হবে তা বললাম না, মানে ডিরাইভ সেটের যে সংজ্ঞা, মানে ধরেন স্যার এ বি সি একটা আমরা সেট নিলাম, বললাম যে লিমিট পয়েন্ট বের করো, আর আমাদের সেটটা মানে মূল সেটটা ছিল এ বি সি ডি ই, মানে মাঝে মাঝে স্যার দেখা যায় যে এ বি সি এর মধ্যে এ আর সি টা লিমিট পয়েন্ট না, বিটা হইতেছে আবার ওই সেট থেকে আর বাকিগুলো। আচ্ছা, ডিরাইভ সেট আমি পরে তোমাদের এই দুটো পার্থক্য খেয়াল করেই করব না, আমার মাথায় এখন ব্ল্যাঙ্ক হয়ে আছে ডিরাইভ সেটের এটা। তবে হ্যাঁ, জি স্যার, কিছু ডিরাইভ আর কিছু ক্লোজার ক্ষেত্রে মানে তোমার ডিফারেন্স। না, ডিফারেন্স ওরকম না, সম্ভবত তোমার একটা বা দুইটা খুব সূক্ষ্ম পার্থক্য আছে, আমি এটা পরে তোমাদের। এখন ক্লোজার বুঝছো, ক্লোজার মানে নিজের মেম্বার আর হচ্ছে মেম্বারদের সাপেক্ষে যারা লিমিট পয়েন্ট আছে তারা, মানে জি স্যার। হয় আমার ঘরের লোক অথবা ঘরের আশপাশে জমা হয়ে আছে এমন সব লোক, এরা হচ্ছে আমার ক্লোজার। জি কথা ক্লিয়ার, বুঝছো? জি স্যার। তাহলে এখন এখানে যেটা বলতেছে যে যে এস কম্বোর ক্লোজার, এস কম্বো এর ক্লোজার যদি এই সেটের সমান হয় তাহলে এস এর সাথে অর্থগোনাল হবে এরকম কোনো ভেক্টর নাই এক্সেপ্ট জিরো ভেক্টর, কারণ জিরো ভেক্টরের কথা তো আমরা বাদ দিতে পারবো না, কারণ বাই ডেফিনেশন বাই প্রপার্টি বলতে পারো জিরো সবার সাথে অর্থগোনাল। হ্যাঁ, জি যে এস এর সাথে অর্থগোনাল হবে এরকম জিরো ছাড়া আর কেউ নাই, এবং ভাইস ভার্সা কথাটা, মানে এস কম্বো এর ক্লোজার যদি এইচ এর সমান হয়, অথবা যদি এইভাবে চিন্তা করো এস কম্বো সেটটা যদি এইচ এর মধ্যে ডেন্স হয়, পরিব্যাপ্ত হয়, তাহলে এস এর সাথে পারপেন্ডিকুলার একমাত্র ভেক্টর জিরো, আর কোনো ভেক্টর এস এর সাথে লম্ব হইতে পারবে না, এটা ভাইস ভার্সা। তাহলে এতক্ষণ বক্তব্য বুঝতে পারছো কি বলছি? জি তাহলে এখন এটা জি স্যার। অন্যভাবে চিন্তা করো যে ওই ক্লোজারের ব্যাপারটাই, মানে যদি এমন হয় যে এইচ এর যে কোনো জায়গায় আমি লোকেট করি বা একটা ভেক্টর চুজ করি, হয় সেটা এস হবে, এস এর এলিমেন্ট হবে, অথবা এস এর এলিমেন্টের কম্বিনেশন হবে, অথবা এই এস এর এলিমেন্টের জিনিসগুলার লিমিট পয়েন্ট হবে, যদি এরকম ঘটনা ঘটে তাহলে অবশ্যই অবশ্যই এস এর সাথে অর্থগোনাল কোনো ভেক্টর নাই এক্সেপ্ট জিরো ভেক্টর। কথাটা বুঝতে পারছো? জিওমেট্রিক্যাল সেন্সে চিন্তা করো, যদি এইচ এর অবস্থা এমন হয়, যদি এইচ এর অবস্থা এমন হয় এইচ এর মধ্য থেকে যে কোনো ভেক্টর আমি চুজ করি, হয় সেটা এস এর এলিমেন্ট, অথবা এস এর কম্বিনেশন, অথবা এস এর কম্বিনেশনের লিমিট পয়েন্ট, মানে কাছাকাছি গিজগিজ করা কেউ যদি হয়, তাহলে এস এর বৈশিষ্ট্য এমন যে এস এর সাথে কেউ পারপেন্ডিকুলার হবে না, এস এর সাথে কোনো লম্ব ভেক্টর নাই জিরো ছাড়া। জি স্যার। কথা বুঝা গেছে? জি স্যার। বুঝতে পারছো? তাহলে ডেন্স ক্লিয়ার, এস কম্বো ক্লিয়ার, ক্লোজার ক্লিয়ার, জি স্যার। আশা করি। এবার আমরা প্রমাণে আসি, এগুলো না বুঝলে কিন্তু থিওরেম মুখস্থই করা লাগবে শেষমেশ। আমরা এই যে জানি যে কোনো একটা সাবসেট, কোনো একটা ম্যাট্রিক স্পেসের সেটা ডেন্স হয়, ওই যে তুমি যেটা বললা, যদি তার ডিরাইভ সেট মূল সেটের সমান হয়, মানে ক্লোজার সেট, ঠিক আছে? ক্লোজার যদি মূল সেটের সমান হয় তখন সেটাকে কি বলে? ডেন্স বলে। আচ্ছা, তো আমরা আচ্ছা এই বইয়ে এই প্রমাণে পরবর্তী অনেক জায়গায় মানে কাজ সুবিধা করার জন্য এম ধরে নিছে, আমার কাছে মনে হয়েছে ওই এম ধরে নেওয়াটা আরো বিরক্তিকর, এজন্য আমার লেখায় ওই এম গুলা সব তুলে দিছি, মানে সরাসরি এস সিম্বল দিয়ে কাজ করছি আর কি। তো তোমরা বইয়ের সাথে মিলাই পড়লে এম গুলা মিসিং পাবা আর কি। তো আমরা যেহেতু এটা ভাইস ভার্সা, তাহলে আমাদের এক সাইড ধরে নিয়ে আরেক সাইড দেখাইতে হবে, তাই তো? তো আমরা শুরুতে ধরে নিচ্ছি যে এস কম্বো এর ক্লোজার এইচ এর সমান হয়, মানে এস কম্বো এইচ এর মধ্যে ডেন্স। কি ধরে নিলাম তাহলে? এস এর কম্বো এইচ এর মধ্যে ডেন্স, তার মানে হচ্ছে এইচ এর যে কোনো পয়েন্ট হয় সে এস এর কম্বিনেশন হবে, অথবা সেই কম্বিনেশন গুলোর লিমিট পয়েন্ট হবে। কথা ক্লিয়ার? আমরা কি ধরে নিছি? এইচ এর যে কোনো পয়েন্ট হয় এস এর কম্বিনেশন, অথবা সেই কম্বিনেশন গুলোর লিমিট পয়েন্ট, কাছাকাছি পয়েন্ট, ঠিক আছে? লিমিট পয়েন্ট মানে কিন্তু কাছাকাছি ঘেঁষে আছে, বুঝতে পারছো? আচ্ছা, তা আমাদেরকে দেখাইতে হবে যে এস পার্প বলতে শুধুমাত্র জিরো ভেক্টর নিয়ে যে সেট হয় সেটা, মানে এস এর সাথে একমাত্র অর্থগোনাল জিরো ভেক্টর হবে, পারপেন্ডিকুলার জিরো ভেক্টর হবে। তো আমরা এই প্রমাণটা দেখানোর জন্য একটা ট্রিক অবলম্বন করব। আমরা দেখাবো
এটা কিন্তু স্বতন্ত্র একটা অঙ্ক হিসেবে অন্য এটা দিয়ে দেওয়াই যায়। মানে কম্বিনেশনের সাথে যদি কোনো ভেক্টর লম্ব হয় তাহলে তার লিমিট পয়েন্টগুলোর সাথেও সে লম্ব হবে। এই কথাটা বোঝার চেষ্টা করো, মানে মুখে যা বললাম। যদি এস কম্বোর বা অন্যভাবে চিন্তা করো যে কোনো একটা সেটের মেম্বারদের সাথে যদি কেউ লম্ব হয় তাহলে তার লিমিট পয়েন্টগুলোর সাথেও সে লম্ব হবে। ব্যাপারটা কি বুঝছো, বুঝাইতে পারছি? মানে জি, আমার স্যার। আমার ঘরের লোকদের সাথে যে শত্রুতা করে, আমার ঘরের আশপাশে যারা জড়ো হয়ে আছে, সেও বাই ডিফল্ট তার শত্রু। জি জি কথা কি বুঝছো জিনিসটা? জি স্যার। এটা আমরা এখন এখানে প্রমাণ করব, এটা দেখাইতে হবে। যেহেতু তুমি একটা ক্লেম করলা যে সে আমার শত্রু হয়, এরকম ব্যাপারটা এরকম, বুঝছো? তো এটা তোমাকে প্রমাণ করে দেখাইতে হবে। আচ্ছা, তো আমরা ধরে নিলাম যে এস কম্বোর মধ্যে একটা লিমিট পয়েন্ট হচ্ছে ধরো জেড, একটা লিমিট পয়েন্ট জেড আমি ধরে নিলাম। যেহেতু আমরা ক্লোজারের প্রসঙ্গে আসতেছি, তাহলে অবশ্যই তার লিমিট পয়েন্ট থাকবে নাকি? লিমিট পয়েন্ট জি, স্যার। থাকবে। আচ্ছা, লিমিট পয়েন্ট না থাকলে ওই ভিতরের পয়েন্ট হিসেবে তখন ট্রিট করতে হবে যে জেড হচ্ছে এস কম্বোর একটা লিমিট পয়েন্ট আমরা ধরে নিচ্ছি। ধরো যদি কোনো লিমিট পয়েন্ট থাকে তাহলে সেটাকে আমরা জেড দ্বারা ডিনোট করতেছি আপাতত। তাহলে জেড যেহেতু লিমিট পয়েন্ট, জেড এর আশপাশে আমার মূল সেটের অনেকে জমা হয়ে আছে না? যেহেতু লিমিট পয়েন্ট, যে লিমিট পয়েন্ট, হ্যাঁ, যে লিমিট পয়েন্ট, হ্যাঁ, তার কাছাকাছি আমার ঘরের অনেকে জমা হয়ে আছে না? জি সে আমার ঘরের লোক না, কিন্তু আমার ঘরের লোকদের দ্বারা আবদ্ধ একজন লোক। জি হ্যাঁ, যে চারদিকে পরিবেষ্টিত হয়ে আছে, সে আমার ঘরের নিজস্ব মেম্বার না। হতে পারে সে আমার ঘরের নিজস্ব মেম্বার না, কিন্তু তাকে ওই মেহমান বানায় নিয়ে আসে হচ্ছে আমার ঘরেরই লোকরা। ব্যাপারটা এরকম, লিমিট পয়েন্টের ব্যাপারটা এরকম যে হ্যাঁ, তোমার হয়তো তুমি হয়তো তোমার একজন ফ্রেন্ডকে বাসায় নিয়ে গেলা, বা একটা কমন ফ্রেন্ড, তোমার ফ্যামিলি মেম্বারদের 4-5 জনের সাথে সে ফ্রেন্ড হয়, তাকে নিয়ে গেলা। এখন সে তোমার ফ্যামিলি মেম্বার না, কিন্তু ফ্যামিলি মেম্বারদের মতোই কিন্তু তুমি তার সাথে কি বিহেভ করবা, তাকে মেহমানদারি করবা, খাতির করবা। ব্যাপারটা এরকম না? বুঝতে পারছো? তো জি, এই স্যার। এখন বলিলাম যে এস কম্বোর মধ্যে যদি কোনো একটা লিমিট পয়েন্ট থাকে, সেটাকে আমরা যদি থাকে ধরো নাম দিলাম জেড, তাহলে জেড এর আশপাশে আমার ঘরের অনেক মেম্বার থাকবে না? মানে এস কম্বোর অনেক মেম্বার থাকবে না? জি তাহলে সেই মেম্বারদের মধ্যে থেকে আমি এরকম মেম্বারদের একটা সিকোয়েন্স, মানে সবাইকে নিব না, কিন্তু স্পেশাল একটা সিরিয়ালি চুজ করে আমি একটা সিকোয়েন্স বানাইতে পারবো। ধরো সেটা হচ্ছে সিকোয়েন্সের মেম্বারগুলো হচ্ছে Z1 Z2 Z3, এইভাবে আমি ওই আমার ঘরের মেম্বারদের সিলেক্ট করতে পারবো, সিরিয়াল করতে পারবো, যেন আমি এই সিরিয়াল করতে করতে একটা পর্যায়ে দেখলাম যে সবাই ওই জেড এর মতোই হয়ে যাচ্ছে, কাছাকাছি চলে যাচ্ছে, মানে বিহেভিয়ার জেড এর মতোই হয়ে যাচ্ছে। লিমিট পয়েন্টের বৈশিষ্ট্য তো ওটাই নাকি? জি জি স্যার। কথা বুঝছো যে আস্তে আস্তে কি ওই লিমিট পয়েন্টের দিকেই সবাই ধাবিত যা- হচ্ছে, মানে ওরকম জি। ক্যারেক্টারিস্টিক নিয়ে নিতেছে জেড এর মতোই। তো এখন খেয়াল করো, যেহেতু প্রত্যেকটা জেড এন এটা হচ্ছে এস কম্বো এর মেম্বার, ঠিক আছে? আর আমি এখন যদি এরকম হয় কোনো একটা ভেক্টর এক্স, সেটা এস এর মেম্বারের সাথে যদি অর্থগোনাল হয়, তাহলে এই এক্স প্রত্যেকটা এই জেড এন এর সাথে অর্থগোনাল হবে। মানে যেহেতু আমি ধরেই নিচ্ছি এক্স হচ্ছে এস এর সবার সাথে পারপেন্ডিকুলার, তাহলে এই এক্সটা এই যে সিকোয়েন্সের Z1 Z2 Z3 যারা আছে সবার সাথে অর্থগোনাল, মানে পারপেন্ডিকুলার হয়। জি তাহলে তাদের প্রত্যেকের সাথে ইনার প্রোডাক্টের রেজাল্ট 0 আসবে। জি স্যার। আচ্ছা, তো এখন যদি আমরা লিমিট অপারেশনটা অ্যাপ্লাই করি, এই যে এক্স আর জেড এন এর প্রত্যেকের ইনার প্রোডাক্ট যে 0 হচ্ছে, এইখানে আমি এই পাশে লিমিট অ্যাপ্লাই করতেছি। এখন আমরা জানি লিমিট অপারেটর এটা ভিতরে চালান করে দেওয়া যায়। তো আমরা এখন জেড এন এর সাথে লিমিট, যে আমরা যদি এখন প্রত্যেকটা জেড এন এর লিমিট নিলাম, তারপরে এক্স কে বাম পাশে রেখে আমরা ইনার প্রোডাক্ট নিলাম, তাহলে সেটাও ইনার প্রোডাক্ট রেজাল্ট 0 আসবে। এখন যেহেতু এখানে লিমিট নিয়েছি, তাহলে এদের যে লিমিটিং ভ্যালু হয়, মানে ভেক্টর হয়, তার সাথে এক্স এর ইনার প্রোডাক্ট সেটাও 0 হবে। তার মানে এক্স নিজেও জেড এর সাথে কি পারপেন্ডিকুলার। কথা ক্লিয়ার? মানে ব্যাপারটা আমরা দেখাইছি যে ওই সিকোয়েন্সের সবার সাথে পারপেন্ডিকুলার যদি হয়,
তাহলে লিমিট পয়েন্টের সাথে কি হবে পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার হবে। আচ্ছা, তাহলে আমরা দেখাইলাম কোন একটা সেটের সাথে যদি কেউ কোন একটা ভেক্টর অর্থগোনাল হয় তাহলে হ্যাঁ তার ক্লোজারের সবার সাথেও কি সে অর্থগোনাল হবে। মানে হচ্ছে হ্যাঁ আমার ঘরের মেম্বারদের সাথে যদি সে অর্থগোনাল হয় তাহলে ঘরের মেম্বারদের সাথে যারা গেস্ট আসছে সেই গেস্টদের সাথেও কি সে অর্থগোনাল হবে। কথা বুঝছো? ব্যাপারটা বুঝতে পারছো? এই জায়গাটা এই প্রমাণটাই কিন্তু আমরা এই যে অ্যাড করলাম আর কি, এই প্রমাণটা আমাদের লাগবে এক জায়গায়। এটা কিন্তু স্বতন্ত্র একটা অঙ্ক হিসেবে থাকা খুবই পসিবল। আচ্ছা, তো এখন খেয়াল করো, যদি আমরা এরকম যদি তার মানে x যদি s পারপের এলিমেন্ট হয়, s পারপের এলিমেন্ট হওয়া মানে x হচ্ছে পারপেন্ডিকুলার s এর সবার সাথে। এই যে এখানে বললো যে x পারপেন্ডিকুলার টু s, এটা ইমপ্লাই করে x s কম্বো এর সবার সাথেও কি হবে পারপেন্ডিকুলার হবে। এই জায়গাটা বুঝতে পারছো কিনা? এই যে এই জায়গাটা বুঝতে পারছো কিনা? x যদি জি স্যার, ওই s তো s কম্বোর এলিমেন্ট, তাই না? s এর মেম্বারদের সাথে যদি সে পারপেন্ডিকুলার হয় তাহলে মেম্বারদের কম্বিনেশনের সাথে পারপেন্ডিকুলার তো হবে, কি পারপেন্ডিকুলার হবে। জি ঠিক স্যার। আছে? আর এই আগের প্রমাণ অনুযায়ী যদি কম্বো সেটের সাথে পারপেন্ডিকুলার হয় তাহলে সেই কম্বো সেটের ক্লোজারের সাথেও ক্লোজারের সবার সাথে পারপেন্ডিকুলার হবে। তাহলে আমি যেহেতু ধরে নিছি যে এই যে ক্লোজারটা সেটা ডেন্স হয় h এর মধ্যে, তার মানে x হচ্ছে h এর সবার সাথে কি হবে পারপেন্ডিকুলার হবে। হ্যাঁ, এখন আমরা জানি এরকম বৈশিষ্ট্য শুধুমাত্র জিরো ভেক্টর, জিরোর জন্য। জি হ্যাঁ, জিরো ছাড়া অন্য কোনো ভেক্টর হওয়া পসিবল না যে সবার সাথে অর্থগোনাল হবে। তার মানে x ডেফিনিটলি জিরো ভেক্টর। তাহলে আমি যেহেতু ধরে নিয়েছিলাম যে x হচ্ছে s পারপের এলিমেন্ট, তার মানে s পারপের একমাত্র সদস্য হচ্ছে জিরো ভেক্টর। এটা প্রথম প্রমাণটা গেল আর কি, বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, তো এবার ভাইস ভার্সা প্রমাণে আসো। এবার আমরা এটা ধরে নিচ্ছি যে s পারপের মধ্যে শুধুমাত্র জিরো ভেক্টর আছে, অনলি জিরো ভেক্টর, মানে s এর সাথে s এর সবার সাথে অর্থগোনাল হয় এমন কোনো ভেক্টর নাই এক্সেপ্ট জিরো ভেক্টর। মানে সে খুব রাজকীয় হালচালে আছে যে আমার সাথে কেউ পারপেন্ডিকুলার নাই। জিরো ভেক্টরকে তো আমরা গণায় ধরবোই না, কারণ ওইটা তো বাই ডিফল্ট সবার সাথেই হ্যাঁ আছে আর কি, অর্থগোনাল হিসেবে আছে। ওইটাকে আমাদের কনসিডারেশনে বারবার আইনার লাইন বড় করার দরকার নাই। মানে ব্যাপারটা হচ্ছে যে s এর সবার সাথে অর্থগোনাল হয় এমন কেউ নাই এক্সেপ্ট জিরো ভেক্টর। এটা আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে, যে s এর সবার সাথে অর্থগোনাল হয় এরকম কেউ নাই, সবার সাথে হবে এমন কেউ নাই, অর্থগোনাল হবে এমন কেউ নাই। তা আমাদেরকে দেখাইতে হবে যে এই যে s কম্বো সেটা h এর মধ্যে ডেন্স হবে, তার মানে s কম্বো এর যদি আমরা ক্লোজার নেই সেটা h সেটের সমান হবে। তো আমাদের এখানে ওই যে কন্ট্রাডিকশন মেথডে আগাইলো, যদি এই যে যেহেতু আমাদের এইটা দেখাইতে হবে যে h আর s কম্বো এর ক্লোজার এটা যেহেতু সমান দেখাইতে হবে, তা আমরা ধরে নিচ্ছি, জোর করে ধরে নিচ্ছি এই দুটো সমান না। ধরো আমরা সমান না ধরে নিচ্ছি, আর এই যেহেতু মূল সেট, তার মানে s কম্বো ক্লোজার এটা তো একটা প্রপার সাবসেট হয়ে গেল, তাই না? ব্যাপারটা কি বুঝছো? প্রপার সাবসেট। তাহলে এমন ভেক্টর h এর মধ্যে থাকা পসিবল যেটা আমার এই s কম্বো ক্লোজারের মধ্যে নাই। এটা তো ইভেন্চুয়ালি যেহেতু সমান না, তারা যেহেতু সমান না, হ্যাঁ, তাহলে এমন ভেক্টর এক্সিস্ট করতেই হবে যেটা আমার এই s ক্লোজার পারপের s কম্বো ক্লোজারের মধ্যে নাই, ঠিক আছে? এখন অন্য লজিকে আসো। আমরা জানি যখন আমরা কোনো সেটের উপরে ক্লোজার নেই, দুইটা বিষয়। s শুরুতে খেয়াল করো, s কে বলছিলাম শুধুমাত্র কি একটা সেট, নন এমটি সেট। s হচ্ছে একটা নন এমটি সেট, আর s কম্বো যেটা সেটা তার বৈশিষ্ট্য অনুযায়ী অটোমেটিক একটা স্পেস হয়। মানে এখানে আপাতত h এর সাবস্পেস। তিনটা জিনিস ধাপে ধাপে চিন্তা করো। s হচ্ছে একটা সাবসেট, নন এমটি সাবসেট, ঠিক আছে? s এর যত রকম কম্বিনেশন নিলাম সেটা কিন্তু একটা সাবস্পেস। এই কথাটা বুঝতে পারছো জিনিসটা? আমি s এর মধ্যে থেকে যেই কম্বিনেশনগুলো নিলাম তারা কিন্তু সেট হিসেবে একটা স্পেস হয়। এই জিনিসটা বুঝছো কিনা, মাথায় খেলে কিনা যে কথাটা ঠিক আছে?
এস ছিল সাবসেট আর এস এর কম্বো হচ্ছে সাব স্পেস। কেন সাবস্পেস হওয়ার বৈশিষ্ট্য কি ছিল সেটা স্যার যে জিরো তো থাকবেই, জিরো আছে এটার মধ্যে। ওইটা শোনো, জিরো থাকবে, ওইটা পরের ইস্যু। এটা হচ্ছে তুমি ওই যে টেস্ট করার জন্য যে শর্টকাটে টেস্ট, হ্যাঁ, যে জিরো না থাকলে ওইটাকে সাবস্পেস না ঘোষণা করে দেবো, এরকম একটা ব্যাপার আর কি। হ্যাঁ, কিন্তু সাবস্পেস হওয়ার বৈশিষ্ট্য কি, সেটা ক্লোজড আন্ডার এডিশন। যদি আমি তাদের মধ্য থেকে দুইজনকে যোগ করি তাহলে ওটার মধ্যে বিলং করতে হবে, এটা হলো সাবস্পেসের বৈশিষ্ট্য। জি জি, এডিশন যেহেতু এস কম্বো মানেই হচ্ছে কম্বিনেশন নিয়ে আসি, কম্বিনেশন। তো জি ওটার জি মধ্যে জি থেকে স্যার, আরো যত কম্বিনেশন নিও নিজেরই জিনিস হবে বাই ডিফল্ট। জি স্যার, এর জন্য সাব স্পেস। জি ঠিক আছে, তাহলে এস কম্বো হচ্ছে একটা সাবস্পেস। আচ্ছা, তো সেই এস কম্বোর উপর যখন আবার ক্লোজার নিলাম, সাথে আবার লিমিট পয়েন্টগুলো অ্যাড করে দিলাম, তাহলে সেটা আবার ক্লোজড হয়ে গেল। ক্লোজড হইলো কেন, ওই যে বাউন্ডারি এখন ফিক্স করে দিলাম, কারণ ওই যে ক্লোজার মানেই তো, ক্লোজার দেওয়া মানেই তো সেটা কি তোমার ক্লোজড সেট বানায় নেওয়া। কোন সেটের ক্লোজার সেট, এটা হচ্ছে ক্লোজড সেট। ক্লোজ সেটের বৈশিষ্ট্য কি মনে আছে কি? ক্লোজ সেট কারা? একটা সেট কখন ক্লোজড হয়? স্যার যদি লিমিট পয়েন্ট থাকে সেটা ওই সেটের ভিতরেই থাকবে। যদি লিমিট পয়েন্ট থাকে তাহলে সেটা নিজের মধ্যে বিলং করবে, এরকম হলে সেটা ক্লোজড হয়। এই ডেফিনিশন অনুযায়ী যে কোনো সেটের ক্লোজার এটা কিন্তু ক্লোজড হবে। এই কথাটা বোঝার চেষ্টা করো, কথা ঠিক আছে কি? জি স্যার, ক্লোজার মানেই তো লিমিট পয়েন্টের সেট। কারণ সো ক্লোজার মানেই তুমি লিমিট পয়েন্ট ভিতরে নিয়ে নিছো, জি, আর যেই সেট নিজের লিমিট পয়েন্টকে নিজের মধ্যে কন্টেইন করে তো ক্লোজড সে হবেই। ক্লোজড হবেই। তাহলে যে কোনো সেটের ক্লোজার এটা বাই ডিফল্ট ক্লোজড। তাহলে জি। আমরা বলতে চাচ্ছি এই যে এস কম্বো তারপরে ক্লোজার নিলাম, সেটা একটা ক্লোজড সাবস্পেস এইচ এর। বুঝছো? দেখো জি এখানে জি কিন্তু স্যার, বুঝতে পেরেছি। এখানে এক লাইনে বলে দিছে, কিন্তু এটা বুঝাইতে আমারে 10 লাইন খরচ করতে হয়েছে। জি স্যার, হ্যাঁ, যে এস কম্বো এটার যদি আমরা ক্লোজার নেই সেটা একটা ক্লোজড সাবস্পেস হবে। এখন প্রজেকশন থিওরেম অনুযায়ী আমরা জানি যে আমরা যে কোনো হিলবার্ট স্পেসকে, যে কোনো হিলবার্ট স্পেসের যদি একটা সাবস্পেস থাকে, ক্লোজড সাবস্পেস থাকে, তাহলে আমরা দুই পার্টিশনে দেখাইতে পারি যে একটা পার্টিশনে সেই সাবস্পেস হবে আর একটা পার্টিশনে সেই সাবস্পেসের পার্ট হবে। মনে আছে তো? জি জি হ্যাঁ, জি স্যার, পার্টিশনটা বুঝো তো, যে পার্টিশন মানে একদম টোটালি সেপারেট করে দেওয়া যাবে যাতে দুইজনের মধ্যে কমন কিছু না থাকে। না থাকে। হ্যাঁ, তাহলে ওই যে গত ক্লাসে বলছিলাম যে বানাক স্পেসের মধ্যে প্রজেকশন এর ব্যাপারটা আর হিলবার্ট স্পেসের মধ্যে প্রজেকশনের ব্যাপারটা সিমিলার, কিন্তু এইচ এর মধ্যে সেটার গণ্ডিটা আরো বেশি। মানে তুমি চাইলেই প্রজেকশন থিওরেম খুব ঘন ঘন অ্যাপ্লাই করতে পারবা এইচ এর জন্য, কিন্তু বানাক স্পেস বি এর জন্য অত ঘন ঘন অ্যাপ্লাই করতে পারবা না। এইচ এর জন্য যে কোনো ক্লোজ সাবস্পেস হোক তার সাপেক্ষে তুমি তাকে সেপারেট করে দিতে পারবা, কিন্তু এটা বানাক স্পেসে নট অলওয়েজ পসিবল। কথাটা কি বোঝা গেছে? জি এরকম স্যার, এরকম পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে প্রজেকশন থিওরেমের হিলবার্ট স্পেস আর বানাক স্পেসের উপরে প্রজেকশন থিওরেমের ইফেক্টটা কি, সেটা কয়েক লাইনে তুমি বলো, এরকম একটা কোশ্চেন থাকতে পারে। এটা উত্তর এই যে বলে দিচ্ছি যে বানাক স্পেসের মধ্য থেকে যে কোনো সাবস্পেস নিলে সেটা দিয়ে আমি তোমার এরকম সেপারেট করে এই যে ডিরেক্ট সাম হিসেবে বানাক স্পেসকে সবসময় দেখাইতে পারবো না, এটা সবসময় পসিবল না। কিছু ক্ষেত্রে পসিবল, সেখানে প্রজেকশন ফাংশন, প্রজেকশন ম্যাপিং চলে আসবে, কিন্তু এইচ এর বেলায় প্রজেকশন ম্যাপিং আনা ছাড়াই আমি যে কোনো সাবস্পেসের সাপেক্ষে হিলবার্ট স্পেসকে দুই ভাগে ভাগ দেখাইতে পারবো। উত্তর বুঝছো কিনা, কি বুঝাইতে চাচ্ছি? স্যার। হিলবার্ট জি, স্পেসের জি। বেলায় তার যে কোনো সাবস্পেসের দিয়ে, যে কোনো সাবস্পেস দিয়ে আমি এইচ কে দুই অংশে সেপারেট দেখাইতে পারবো। এক অংশে থাকবে আমার সেই সাবস্পেস, আর এক অংশে থাকবে সেই সাবস্পেসের পার্ট, মানে যারা অর্থগোনাল। কথা বুঝাইতে পারছি? কিন্তু এটা বানাক স্পেসে নট অলওয়েজ জি, স্যার। পসিবল। হিলবার্ট স্পেসে অলওয়েজ পসিবল, কিন্তু বানাক স্পেসে নট অলওয়েজ পসিবল। বানাক স্পেসে দেখানো যাবে যদি কোনো একটা প্রজেকশন ফাংশন পাওয়া যায় যেন প্রথম সেটটা সেটার রেঞ্জ হয় আর পরের সেটটা যদি নাল স্পেস হয়, তখনই সেপারেট করে দেখানো যায়, আদারওয়াইজ যায় না। কিন্তু হিলবার্ট স্পেসে প্রজেকশন ফাংশনের হেল্প ছাড়াই যে কোনো সাবস্পেসে তাকে সেপারেট করে দেওয়া যায়, দুই অংশে সেপারেট অংশে দেখানো যায়, ভাগ অবস্থায় দেখানো যায়। কথা বুঝাইতে পারছি? তাহলে এখানে সেটাই জিনিসটা আসতেছে, জি স্যার, যেহেতু এইচ একটা হিলবার্ট স্পেস আর এস, এই যে এস এর কম্বো ক্লোজার
এস কম্বো ক্লোজার যেটা একটা যেহেতু ক্লোজ সাবস্পেস, তাহলে তার একটা অংশ প্লাস হচ্ছে তার পার্পের অংশ মিলিয়ে এইচ কে দুই অংশে ডিভাইড দেখানো যাবে। দুই রুমে একই মানে একটা রুমকে পার্টিশন দিয়ে মাঝখানে পার্টিশন দিয়ে দিলাম বা ডাক টেনে দিলাম, দুইটা আলাদা আলাদা অংশ আমি ডিনোট করে দিলাম। এক অংশে থাকবে এস ক্লোজারের সরি এস কম্বোর ক্লোজার, আর একটা থাকবে সেই সেটের পারপেন্ডিকুলার ভেক্টরগুলা। বুঝাইতে পারছি? জি স্যার। এটা সব সময় দেখানো যাবে, দুইটা অংশে ভাগ করে দেখানো যাবে। এখন একটু আগে যেই এক্স এর অবতারণ আমরা করছিলাম যে এমন কোন একটা ভেক্টর এক্স এইচ এর মধ্যে আছে যে আবার এই যে এস কম্বো ক্লোজারের মধ্যে থাকবে না, যেহেতু আমি তারা সমান না বলে নিছি। সমান না থাকলে তাদের মধ্যে মেম্বার হিসেবে ডিফারেন্স থাকবেই, ঠিক আছে? মূল স্পেসে এমন মেম্বার থাকবে যে কিনা আমার এই সেটের মধ্যে নাই, এস কম্বো ক্লোজারের মধ্যে নাই। এখন আমরা সেই এক্স এর বেলায় করি, যেহেতু এইচ কে এরকম দুইটা পার্টে ভাগ অবস্থায় দেখানো যায়, তাহলে যে কোনো মেম্বারকেও এরকম দুইটা অংশে ভাগ অবস্থায় আলাদা আলাদা সেপারেট অবস্থায় দেখানো যাবে। একটা অংশ আসবে এই যে প্রথম সেট থেকে, দ্বিতীয় অংশ আসবে দ্বিতীয় অংশ থেকে। কথাটা বুঝছো কিনা? যেহেতু আমি বলছি এইচ কে দুইটা পার্টিশনে ডিভাইড দেখানো যায়, হ্যাঁ দুইটা পার্টিশনে দেখানো যায়, তাহলে যে কোনো ভেক্টরকেও ওই দুই পার্টিশনের কম্বিনেশন হিসেবে দেখানো যাবে। লজিকটা বুঝছো কি বলছি? জি স্যার। আচ্ছা। জি স্যার। তো এখন এই যে জেড এর কথা যে আসলো, এই জেড কে আমরা বলতেছি দ্বিতীয় পার্ট, মানে পার্প এলিমেন্ট থেকে আসছে, পার্প সেট থেকে আসছে। তাহলে এটা এখন জিরো ভেক্টর হইতে পারবে না। কারণ কি? যদি জিরো ভেক্টর হয়ে যায় এই এক্স আর ওয়াই সেম জিনিস হয়ে যাবে না? জি স্যার। তো সেম জিনিস হয়ে গেলে তুমি তো বলছো ওয়াইটা হচ্ছে এস কম্বো ক্লোজারের এলিমেন্ট, আবার এখানে বলতেছো এক্স এস কম্বো ক্লোজার এলিমেন্ট হইতে পারবে না। তো এই কারণে জেড জেড জিরো হইতে পারবে না। পারবে না। কথা ঠিক আছে? ওই কথাটা এখানে উল্লেখ করলো যে z cannot be zero because in that case x আর y ইকুয়াল হয়ে যাবে। এটা কন্ট্রাডিকশন, যেহেতু আমরা শুরুতেই বলে নিছি x এমন একটা ভেক্টর আমরা চুজ করছি যেটা আমার s কম্বো ক্লোজারের মধ্যে নাই। এই বারবার যে কম্বো নাম দিছি এটা কিন্তু আমার দেওয়া নাম, এটা বইয়ের কোনো দেওয়া নাম না। তো অন্য কোথাও যদি তোমরা স্পেশাল কোনো নাম শুনে থাকো, যদি আমি কোনো শুনি নাই, নিজে একটা নাম দিয়ে নিলাম আর কি। আচ্ছা, তো এখন আমরা দেখলাম যে z হচ্ছে একটা নন জিরো ভেক্টর, কার মধ্যে? এই যে s কম্বো ক্লোজারের পার্ট। তিন জিনিস কিন্তু, s এর সাথে ক্লোজার নিছি, সরি কম্বো নিছি, কম্বো নেওয়ার পর সেটার আবার ক্লোজার নিছি, ক্লোজার নেওয়ার পর তারপর আবার পার্ট এলিমেন্ট নিছি, ঠিক আছে? তো এখন z যেহেতু s ক্লোজার সরি এস কম্বো ক্লোজার পার্পের এলিমেন্ট, তার মানে z হচ্ছে এই সেটের সবার সাথে তোমার অর্থোগোনাল হবে নাকি? পার্প মানে কি? সে হচ্ছে যে সেটের পার্প তার সব মেম্বারের সাথে কি অর্থোগোনাল না? অর্থোগোনাল। জি স্যার। আচ্ছা, আর ক্লোজার সেটের সাথে যদি সে অর্থোগোনাল হয়, তাহলে ক্লোজারের মূল সেটের সাথেও কি সে অর্থোগোনাল হবে? ঠিক আছে, তাহলে এখন আমরা যেটা পাচ্ছি যে যে z যদি তোমার কোনো একটা সেটের পার্পের এলিমেন্টের হয়, তাহলে সেটা মানে এখানে যেটা আমরা এটা হচ্ছে যে কম্বো এর পার্প, তার মধ্যে যদি z থাকে তাহলে শুধুমাত্র s এর পার্পের মধ্যে z থাকবে। এই কথাটা একটু বোঝার চেষ্টা করো, সিম্পল জিনিস, কিন্তু ওই যে একটার পর একটা স্টেপ আসতেছে তো এই জন্য প্যাচ মনে হচ্ছে বেশি। এখানে আমরা বললাম যে z যদি আমার এই s কম্বো ক্লোজার পার্পের এলিমেন্ট হয়, তাহলে s এর সকল মেম্বারের সাথে কি হবে? সে হচ্ছে পারপেন্ডিকুলার। তার মানে s এর সব কম্বিনেশনের সাথে যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে z হচ্ছে সেই কম্বো পার্প সেটের এলিমেন্ট। তাই এলিমেন্ট হওয়া মানে s পার্পেরও এলিমেন্ট সে, কারণ এখানে তো ক্লোজার সরি কম্বো এর সাথে যদি কম্বো এর পার্পের সাথে যদি সে মেম্বার হয়, তাহলে শুধুমাত্র তাহলে s এর পার্পের সাথে সে কি হবে? মেম্বার হবে, ঠিক আছে? তাহলে আমাদের মূল টার্গেট মানে এই লাইনের পরে কিন্তু এই লাইন আর কি। তো আমরা এখান থেকে নিয়ে এসে দেখালাম যে এইখান থেকে তোমার এই জিনিসটা সমান হয়। এখন খেয়াল করো, যেহেতু s তার কম্বো সেটের সাবসেট, ঠিক আছে? এটা মানে হচ্ছে এখন যদি আমরা আবার দুই পাশে পার্প সিম্বলটা দিয়ে দেই,
এখানে একটা পার্প মিস গেছে, আমি কারণ দুই জায়গায় এখানে পার্প আছে আর কি। এই জায়গায় কি কাজটা করলাম খেয়াল করো, যে দুই সাইডে পার্প বসালে কি তোমার ওই সাবসেট রিলেশনটা ঘুরে যায় না? মনে আছে তো? এই যে এই জায়গা থেকে যে এস হচ্ছে তার কম্বো এর সাবসেট নাকি? তা আমরা যদি জি। এস কম্বো এর উপর পার্প নেই তাহলে সেটা এস পার্পের সাবসেট হবে। তারপরের লাইনে, হ্যাঁ, তারপরের লাইনে আমরা আবার পার্প নিলাম, তাহলে আবার পার্প নিলে কি তোমার এটা আবার চেঞ্জ হবে। আবার ঘুরে যাবে, তাই না? তাহলে এটা যদি ঘুরে যায় তাহলে এখানে আমাদের এখানে আবার জিনিসটা আসতেছে যে অ্যাজ ডাবল পার্প নিতে হবে। এখানে একটু মনে হয় ভুল আছে, অপোজিট হবে আর কি। তাহলে এটা অ্যাজ ডাবল পার্প এই পাশে আসবে। এটা আপাতত আবার পার্প নেওয়ার কারণে এরকম আসলো। তো এখন আমরা যেটা দেখাইলাম যে জেড হচ্ছে এস পার্পের এলিমেন্ট, তাহলে আবার জেড এর মান শুধুমাত্র 0 হওয়া পসিবল, কারণ এই জেড এস এর মধ্যেও আছে আবার হচ্ছে তোমার এস পার্পের মধ্যেও আছে, এরকম ব্যাপারটা আসতেছে। সেই সেন্সে এস শুধুমাত্র তোমার 0 ভেক্টর হওয়া পসিবল, লজিকটা এরকম আর কি। এস সরি জেডটা এস এর মধ্যে চলে আসে, এস পার্পের মধ্যে চলে আসে, এই কারণে তোমার জেড হচ্ছে একমাত্র 0 ভেক্টর হওয়া পসিবল। কিন্তু আমরা আগেই বলছি যে জেড 0 হওয়া পসিবল না, এখানে আমাদের যেই অবস্থা তৈরি হচ্ছে। তো আমরা একটা কন্ট্রাডিকশনে আসলাম, এন্ড কন্ট্রাডিকশনটা কেন হচ্ছে? কারণ আমরা এইখানে যে অ্যাজাম্পশনটা ধরে নিয়েছিলাম এইচ আর এস কম্বোর ক্লোজার সমান না, এই ধরাটাই আমাদের কি আসলে ভুল। এই ভুলের কারণেই আমরা এই কন্ট্রাডিকশনে আইসা পৌঁছলাম। তার মানে আমাদের ধরাটা যেহেতু ভুল, তাহলে তার অপোজিটটা আমরা ধরে নেব যে এইচ হচ্ছে এস কম্বো ক্লোজারের সমান, তার মানে এস কম্বো সেট সেটা হচ্ছে এইচ এর মধ্যে ডেন্স। তার মানে এইচ এর যেখানেই যাই সেটা হয় এস এর এলিমেন্ট হবে, অথবা এস এর এলিমেন্ট দ্বারা তৈরি হবে, কম্বিনেশন হবে, অথবা সেই কম্বিনেশনগুলো লিমিট পয়েন্ট হবে। এটাই বুঝাইছে আর কি। তাহলে সামান্য এক পেজের একটা প্রমাণ পড়েতে 1 ঘন্টা চলে গেল। তো বাসায় আবার একটু পড়ে নিও। প্রমাণটা সোজা আছে, কিন্তু ওই যে স্টেপগুলো একটার পর একটা এমন ভাবে আসে যে প্র্যাকটিস না করলে এগুলো মুখস্থ লেখা খুব মুশকিল হয়ে যায়। বুঝার সময় সবই বুঝবা, পড়ার সময় বুঝবা, কিন্তু দেখা যাবে যে লেখার সময় প্র্যাকটিস না থাকলে এগুলো সব আউলাই ফেলবা আর কি। তো আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার।